আপনি হলিউড মুভিতে দেখেছেন হয়তো যে একজন হিপনোথেরাপিস্ট কাউকে হিপনোটাইজ করছেন, কিছু একটা দেখাচ্ছেন ঘড়ির মতো, এবং সেটা দেখার পর মানুষের হিপনোটাইজ হয়ে গেছে। আমি এই চেম্বারে এরকম কোশ্চেন শুনি যে, আকাশ ভাই আপনি কি হিপনোথেরাপি করতে পারেন কিনা, আমার গার্লফ্রেন্ডকে একটু হিপনোটাইজ করে দিবেন, তার পেটের সবগুলো কথা বের করি। ওকে, সো এরকম প্রশ্ন আমি যেহেতু শুনে থাকি, আজকে আমরা একটু ডিসকাশন করব হিপনোথেরাপি সম্পর্কে। আমার সাথে একজন হিপনোথেরাপিস্ট রয়েছেন। So, আপু কেমন আছেন? খুব ভালো আছি আকাশ, থ্যাংক ইউ। ওকে, এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যেহেতু আসলে ডিসকাশনটা শুরু করছি, আমরা জাস্ট জানার চেষ্টা করব যে হোয়াট ইজ হিপনোথেরাপি, হিপনোটাইজ কিভাবে করা হয়, অথবা একজন হিপনোথেরাপিস্ট কি করে থাকেন। তো আপু, প্রথমে যেটা একটু আপনার কাছে জানতে চাই, এই যে হিপনোথেরাপি করা হয়, এর মাধ্যমে আসলে আমরা কি করতে পারি? অ্যাজ এ হিপনোথেরাপিস্ট আপনি আসলে কি করেন? আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি। হুম। আমাকে হিপনোথেরাপিস্ট বলছেন, আমি ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। ওকে। হ্যাঁ, একটা আছে যেটা আপনি যেটা বললেন শুরুতেই, হুম হুম। যে হলিউডে আমরা দেখি মানুষকে পেন্ডুলাম দিয়ে হিপনোটাইজ করে ফেলে, অথবা জাস্ট এরকম করে ঘুম পাড়িয়ে দেয়। শোগুলোতে দেখা যায়। শোগুলোতে দেখায় Exactly. হিপনোটিস্ট। সো ওই হিপনোটিস্ট যারা শোম্যান, যারা স্টেজে এসে পারফর্ম করেন, ওদের সঙ্গে কিন্তু আমার একটা পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। আমি ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। ওকে। আমরা শুধুমাত্র বিভিন্ন শারীরিক সিমটম, যেটা কিনা মানসিক অশান্তি থেকে বা ডিপ্রেশন থেকে বা সাইকোলজিক্যালি কোনো রকমের ডিপ্রাইভেশন থেকে যে ফিজিক্যাল কন্ডিশনগুলো ক্রিয়েট হয়, ওটাকে কিছুটা রিল্যাক্স করানোর জন্য, ওটাকে অ্যাড্রেস করার জন্য আমরা ক্লিনিক্যাল হিপনোথেরাপি করি। আচ্ছা। সেটা সম্পূর্ণ আসলে সায়েন্টিফিক এবং মেডিকেলি এটা সাপোর্টেড। আমাদের দেশে এখনো অতটা না, কিন্তু ইউকেতে, ইউএসএ তে এটা কিন্তু একটা খুবই কমন প্র্যাকটিস। এই আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের বডিতে পেইন অথবা আমরা ফোকাস করতে পারছি না, এংজাইটি, এগুলোকে রিডিউস করানোর জন্য হিপনোথেরাপি করা হয়ে থাকে। জি। তার মানে আপনি যে কথাগুলো বললেন, এটার মধ্যে একটা প্রশ্ন আমার মাথায় আসছে। তাহলে মুভিতে আমরা যা দেখি, এটা কি আসলে সত্য সত্য হয়ে থাকে কিনা, যে একটা ট্রুলি মানুষকে হিপনোটাইজ করা হয়? আপনি বলেন তুড়ি মেরে করা যায়, ইজ ইট ট্রু? আমি বলবো না যে এটা মিথ্যা, আচ্ছা। এটা করা যায়, অনেকে হয়তোবা করে থাকেন। কিন্তু ক্লিনিক্যাল হিপনোথেরাপি জিনিসটা সম্পূর্ণ ক্লিনিক সেট আপে হয়, এবং সেটা যারা বিভিন্ন রকমের শারীরিক অসুবিধা বোধ করেন মানসিক সমস্যার কারণে, সেই শারীরিক সমস্যাটাকে কিছুটা উপশম দেওয়ার জন্য, কিছুটা রিল্যাক্স করানোর জন্য ক্লিনিক্যাল হিপনোথেরাপি করা হয়। আর যেটা আগেও বলেছি, যে এভাবে করে যেটা করে, যে করলো এবং কেউ সাথে সাথে পড়ে গেল, কিংবা তাকে দিয়ে হয়তো হিপনোটাইজ করে, কিছুদিন আগে একটা মুভিও এসেছিল নেটফ্লিক্সে, হিপনোটাইজ করে মানুষকে মেরে ফেলছে, বিভিন্ন কাজ করিয়ে ফেলছে। এটা আসলে ক্লিনিক্যাল হিপনোথেরাপি এটা না। এখানেই একটা পার্থক্য আছে, মুভিতে দেখা যেটা এবং ক্লিনিক সেটআপে যেটা, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, বাট প্রসেসটা সেম। হ্যাঁ, প্রসেসটা সেম। কিভাবে কাজ করে আমাকে জানতে চাইলেন। হিপনোথেরাপিটা বেসিক্যালি আমাদের যে অবচেতন মন, যেটা সাবকনশিয়াস মাইন্ড বলি আমরা, সেখানে গিয়ে এটা কাজ করে। তো একজন পেশেন্ট যখন আসেন হিপনোথেরাপির জন্য, ধরে নেন কোনো একটা শারীরিক সমস্যা কিংবা মানসিক, যেমন এংজাইটিতে ভুগছে, খুব উৎকণ্ঠা, সামনে কি হবে, এটা হলে কি এটা হবে কিনা, আমি কি আদৌ এটা করতে পারবো কিনা, মানে সেলফ কনফিডেন্সটা একটু কমে যাচ্ছে, একটু সেই কি। তো সেই সব ক্ষেত্রে তারা যদি আমার কাছে ক্লিনিক্যাল হিপনোথেরাপি সেশন নিতে আসেন, আমি তখন কি করব? আমি তার সমস্যাটার সূত্রপাত কোথা থেকে সেটা জানার চেষ্টা করব। তারপর সে কিভাবে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারে সেই এংজাইটিটাকে ওভারকাম করার জন্য, সেই ব্যাপারে তার সঙ্গে আমি আলোচনা করব, যেটা আপনারা সাইকোলজিস্টরা সবসময় করে থাকেন। পরবর্তীতে আমি তাকে যখন হিপনোথেরাপি করতে যাব, তখন যেটা করব, যে আমাদের কিছু প্রসিডিওর আছে, কিছু ইন্ডাকশন, উইচ ইজ ধরেন রিল্যাক্সেশন আমরা যেভাবে করি, যেমন আমার মাথাটাকে রিল্যাক্স করলাম, বডিটাকে রিল্যাক্স করলাম, ব্রিদিং এক্সারসাইজ করালাম, করাতে করাতে একটা পর্যায়ে গিয়ে মানুষ কিন্তু রিল্যাক্স ফিল করতে শুরু করবে। ঠিক ওই সময়টায় আমি তাকে, তারই দেয়া, একজন পেশেন্ট কিন্তু নিজেই জানেন তার এংজাইটিটা কিভাবে উপশম হবে, শুধু তাকে হেল্প করা টু ফাইন্ড আউট দ্যাট সলিউশন। হ্যাঁ, যে যেমন আমি বলি, আমি যদি আরেকটু ডিটেইলে বলি, যে আমি কি চাকরি পাবো,
আমার কি চাকরি হবে, হ্যাঁ হ্যাঁ আমি তো পড়ালেখা শেষ করে ফেলেছি, আমি তো মনে হয় চাকরি পাবো না, বা আমার একটা ইন্টারভিউ আছে, আমি তো ভালো করে ইন্টারভিউ দিতে পারবো না। তো ওটাকে, ওই টেনশনটা নিয়ে যদি কেউ আমার কাছে থেরাপির জন্য আসে, আমি তখন তাকে ওই যে যখন তার সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে আমি যখন তাকে হিপনোথেরাপি করার চেষ্টা করব, তাকে একটা ট্রান্সে নিয়ে যাব আমি বিভিন্ন ইন্ডাকশনের মাধ্যমে। এই ইন্ডাকশন জিনিসটা কি, একটা প্রসিডিওর, হ্যাঁ একটা এই স্কিলটাই আমি অর্জন করেছি আর কি আল্লাহর রহমতে, যে তাকে একটা রিল্যাক্স পর্যায়ে নিয়ে গিয়ে তাকে সেই পজিটিভ সাজেশন গুলো দেওয়া, হিপনোটিক সাজেশন, যে তুমি পারবে, তুমি অ্যাজিউম করো যে তুমি ইন্টারভিউ দিতে গেছো এবং এভরিথিং ইজ গোয়িং স্মুথ এন্ড ইউ উইল গেট দ্য জব। হ্যাঁ, এই যে মেন্টালি একটা সাপোর্ট দেয়া, হ্যাঁ যে ভিশনটা দেখতে পাওয়া, ভিশনটা দেখতে পাওয়া, ভিজুয়ালাইজ করা। হ্যাঁ, এখন এটাও হতে পারে, এখানে আবার আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি তো হিপনোথেরাপি করে দিলেন কিন্তু ছেলেটা তো চাকরি পেলো না। ওকে, হ্যাঁ, তো হ্যাঁ এইখানটাই হচ্ছে যে মানুষের ভ্রম। হ্যাঁ, হিপনোটিস্ট যারা মুভিতে দেখায় তাদেরটা হয়ে যায়, বাস্তবে আমাদেরটা হয়তো বা একবারে হবে না। বাট একবারে হবে না বলে যে হবেই না তা না। আপনি যখন কনফিডেন্ট থাকবেন, আপনার যখন নিজের উপর ভরসা থাকবে যে আই ক্যান ডু দ্যাট, এবং আপনি বারবার আপনার নিজেকেই আপনি বলছেন যে হ্যাঁ আমি এটা পারি, আমি এটা পারি, আমি কেন পারবো না, আমি অবশ্যই পারবো, এই যে মনোবলটা গড়ে তোলা, এই যে নিজেকে একটা কনস্ট্রাকটিভ একটা পজিটিভ মেসেজ দেওয়া, এই কাজটা করতেই আপনি কিন্তু আপনাকে করছেন আই এম হিয়ার জাস্ট টু হেল্প ইউ, জাস্ট টু অ্যাসিস্ট ইউ। আমি আপনাকে হেল্প করছি ওরকম একটা মেন্টাল স্টেটে যাওয়া যেখানে গিয়ে আপনি মেসেজটা আপনার ব্রেনকে দিলে খুব ভালো কাজ করবে। আমি একজন মেডিয়েটর। আচ্ছা, আর আরেকটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়, যেটা হলো আমরা যেমন এখন গুগল ম্যাপ ইউজ করি না, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য, নেভিগেশনের জন্য। আপনি আমাকে একজন নেভিগেটর হিসেবে ট্রিট করতে পারেন। আপনি জানেন আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনি আপনার মার বাড়ি যাবেন, আপনি আপনার বাসা থেকে আপনার মার বাসায় যাবেন। তা আপনি গুগল ম্যাপে দিলেন যে আমার মা ধানমন্ডিতে থাকে, আমি আছি হয়তো উত্তরায়, আমার মার বাড়ির অ্যাড্রেসটা আমি গুগলে দিয়ে দিলাম, তো আমার গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তো কোন দিক দিয়ে যেতে হবে, ডানে এখন এখানে একটা নদী আছে, এখানে একটা ট্রাফিক জ্যাম আছে, এটা এড়িয়ে এড়িয়ে যেতে হবে, এভাবে পৌঁছাতে হবে কোথায়, মার বাড়িতে। ওটা তো আপনি ডিসাইড করেছেন, আমি তো আপনাকে বলিনি মার বাড়িতে যেতে। আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনি যাবেন। আই এম হিয়ার জাস্ট টু নেভিগেট, আই এম হিয়ার জাস্ট টু হেল্প ইউ, যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি টসতে যান, এখন একটু ডানে ঘুরেন, এখন একটু সোজা যান, সামনে জ্যাম আছে, হ্যাঁ আমি হেল্প করলাম। সো ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্টের কাজই হলো এটা, যে আপনি যেটা চান সেটাই আপনাকে করতে সাহায্য করা, হেল্প করা। আর পাশাপাশি যদি অন্য কিছু চলে আসে চলার পথে, যেটা হয়তো আমি আইডেন্টিফাই করতে পারবো, তখন সেটাকেও অ্যাড্রেস করা উইথ ক্লায়েন্টস পারমিশন। ওকে, একটা বিষয় চলে আসে প্রায় সময়, কিন্তু ক্লায়েন্টরা প্রশ্ন করেন বা পেশেন্ট প্রশ্ন করতে পারেন, র্যান্ডমলি মানুষ জিজ্ঞাসা করেন সাইকোলজিস্টরা কি মেডিসিন দেন কিনা। সাইকোলজিস্ট মেডিসিন দেন, এটা অনেকবার বলা হয়েছে। সাইকিয়াট্রিস্টরা মেডিসিন দিয়ে থাকেন। অ্যাজ এ হিপনোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট আপনি যেটা বলছেন, আপনারা কি কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন? না, আমরা কোনো মেডিসিন প্রেসক্রাইব করি না। আমরা আপনাদের মতোই, সাইকোলজিস্টদের মতোই, বরং আপনারা আপনাদের পেশেন্টদেরকে উৎসাহ দিতে পারেন একবারে সে ক্লিনিক্যাল হিপনোথেরাপিটা এক্সপেরিয়েন্স করার জন্য, হ্যাঁ যেটা আসলে কেমন। হ্যাঁ, বেসিক্যালি এটার যদি বলি আমি, হিপনোথেরাপি জিনিসটা হচ্ছে ফোকাসড অ্যাটেনশন। কোনো একটা ব্যাপারে আপনি যখন খুব কনসেন্ট্রেশন দিয়ে আপনি একটা ব্যাপারকে কনসেন্ট্রেট করবেন, তখন কি হবে, আপনার আশেপাশে আর কি ঘটছে সেটা নিয়ে কিন্তু আপনি আর বদার্ড না, ওই মুহূর্তে কিন্তু আপনি ওই এক জায়গাতেই একাগ্রতা যেটাকে বলে, হ্যাঁ একাগ্রভাবে আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন। সো আমি আপনাকে হেল্প করব ওই ভাবনাটাতে প্রবেশ করানোর জন্য, যে আপনি একটা নির্দিষ্ট কিছু ভাবেন, সো দ্যাট আপনার অন্যান্য যা টেনশন চলছে, যা এংজাইটি চলছে, যা স্ট্রেসে আছেন, আপনি কিছু মুহূর্তের জন্য আপনি রিল্যাক্স হয়ে গেলেন। আচ্ছা, আপনার কথাটা শুনে আমি যেটা রিলেট করতে পারছি, আমার মাথায় আসছে, যখন আপনার কোনো প্রিয় মানুষের সাথে থাকে, আমরা কিন্তু চারপাশে সবকিছু ভুলে যাই। অনেক গরম, বাইরে অনেক জ্যামের মধ্যে চুপচাপ বসে গল্প করতে থাকি। সো ওই যে প্রিয় মানুষটা কিন্তু আমাকে অলরেডি হিপনোটাইজ করে রেখেছে, যে আমি ওইখানে কিন্তু সব মন্ত্রমুগ্ধ হয়ে আছেন আপনি।
তার কথাগুলো শুনতে ভালো লাগে, ভালো যাদেরকে আমার শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাদের কথা শুনলে কিন্তু আমরা ভুলে যাই আমরা কোথায় আছি। আচ্ছা আপু, তাহলে হিপনোথেরাপিস্ট যারা, বা আপনি যেহেতু বলছেন আপনি ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, সো অ্যাজ এ ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট আপনি একটা মানুষকে, যদি একটা মানুষ আপনার কাছে আসেন, আমি কিছু স্টাডি করছিলাম যে যাদের ক্যান্সার হয়ে থাকে তাদেরকে হিপনোথেরাপির মাধ্যমে বেটার মানে পজিশনে নেওয়া যায়, বা তাদের প্রবলেমটা সলভ করা যায়, অথবা একটু ট্রিটমেন্টটা এনহ্যান্স করা যায় যাতে সে সুস্থ হতে পারে। সেক্ষেত্রে কিভাবে আসলে হিপনোথেরাপিটা কাজ করে থাকে একজন ক্যান্সার পেশেন্টের জন্য? আচ্ছা, ক্যান্সার পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করছে কারা? অনকোলজিস্টরা করছে না, ডক্টর যারা আছেন অনকোলজি ডিপার্টমেন্টের, ওনারা ওনার মেডিসিনের প্ল্যানগুলো করে দিচ্ছেন যে ওনাকে কখন কেমোথেরাপি নিতে হবে বা কি লাইফস্টাইল ওনাকে মডিফাই করতে হবে সেটা। এখানে হিপনোথেরাপি অবশ্যই ভূমিকা রাখতে পারে, সেটা হচ্ছে রোগীকে এই নতুন জীবনের এই যে পরিবর্তন, একটা রোগের সঙ্গে বসবাস করা, এই পরিস্থিতিটাকে অ্যাডাপ্ট করা, হ্যাঁ, মেনে নেওয়া। প্রথমত কিন্তু আমরা যে কোনো কিছু হলে প্রথমে মানতে চাই না, ডিনায়াল করি, ডিনায়ালের মধ্যে থাকি, এটা হতেই যে পারে এটা হতেই পারে না, আমার সাথে কেন হবে, আর তো কারোর সাথে হয়নি, আমার সাথে কেন হলো, আমি কেন শুধু? আমি কেন। এক্স্যাক্টলি। তো মেবি ইউ আর দ্য চোজেন ওয়ান। হ্যাঁ, আল্লাহ আপনাকে এই অসুখটা দিয়েছে, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে, সেটা সৃষ্টিকর্তাই জানেন। তো এই যে মেনে নেওয়া যে ঠিক আছে আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, হ্যাঁ, আমি আমার বেস্ট চেষ্টাটা দিব যেন আমি এটা ওভারকাম করতে পারি, বা তুমি আমাকে শক্তি দাও যেন আমি এটা থেকে বের হয়ে আসতে পারি। এই যে মেনে নেওয়া কিন্তু আপনাকে অনেক কমফর্ট দিবে, আপনি কিন্তু অনেকটা রিল্যাক্স থাকবেন। কিন্তু আমরা যখন মেনে নিতে পারি না, যখন আমাদের ভিতর থেকে একটা রেজিস্ট্যান্স আসে, তখনই কিন্তু আমরা অস্থির হয়ে যাই। না কেন হবে, আমার সাথে কেন হবে, না এটা তো আমার সাথে হতে পারে না। কিন্তু হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, এটা হয়েছে, আমি এখন চিন্তা করবো যে কিভাবে আমি এটা থেকে মুক্ত হতে পারি, বা কিভাবে আমি আরেকটু কালকে যেমন ছিলাম তার থেকে আজকে যেন আরেকটু ভালো থাকতে পারি। হ্যাঁ, এই জিনিসটা, এই জায়গাটাতে হিপনোথেরাপি ক্যান হেল্প। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয়তো বা ক্লিনিক সেটআপে পসিবল না হলে, পেশেন্ট যদি বেড রিডেন থাকেন বা হসপিটালাইজ থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু হিপনোথেরাপিস্টরা একটা ভিজিট করে ওনাকে কিন্তু ওনার বেডেই ওনাকে হিপনোটাইজ করে, হিপনোথেরাপি করে ওনাকে হিপনোটিক সাজেশন দিতে পারেন, সো দ্যাট হি ক্যান কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। আচ্ছা। আর যেন যেই মেডিকেশন গুলো চলছে সেগুলো প্রপারলি নেওয়া, টাইম টু টাইম ট্রিটমেন্ট করা, যেন কোনো তার দিক থেকে কোনো রকমের রেজিস্ট্যান্স না আসে আর কি, সেটা করা যায়। আপু, আমরা যারা সাইকোলজিস্ট আমাদের কিন্তু একটা মানে এজ ক্যাটাগরি থাকে, কেউ হচ্ছে চাইল্ড সাইকোলজিস্ট, কেউ অ্যাডাল্ট দেখছেন, অথবা কেউ হয়তো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করছেন। সো অ্যাজ এ ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট আপনার কি এরকম ক্লায়েন্টে এজ রেঞ্জ আছে কিনা, যে এই বয়সে ক্লায়েন্ট আপনি দেখবেন বা দেখবেন না, অথবা আপনার নিজস্ব কোনো মানে এরিয়া আছে কিনা? একটা সমসাময়িক ওয়ার্ড খুব শুনছি চারিদিকে, তো আমি বলছি যে জেনজি। আমার আমি খুব ভালো ফিল করি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করতে, জেনজি যারা আছে, তাই বলে মিলেনিয়ালস বা জেন এক্স কেও আমি অবহেলা করি না। এখন এটা আসলে ডিপেন্ড করবে কার কি ধরনের সমস্যা, সেটা আমার এক্সপার্টিসের সঙ্গে যায় কিনা, আমি যেই ফিল্ডগুলোতে কাজ করি। বাট আই এম কনফিডেন্ট দ্যাট আই ক্যান ডু, বাট বাচ্চাদেরকে আমি নর্মালি অ্যাভয়েড করি। ছোট বাচ্চাদেরকে 13 এর নিচে বুঝাচ্ছেন? হ্যাঁ, মানে টিনেজ থেকে আমি প্র্যাকটিস করি। বাট আমার যারা সহকর্মীরা আছেন যারা ইউকে এবং মালয়েশিয়াতে যারা কাজ করছেন, ওনারা বাচ্চাদের করেন, বা আরো কিছু আছে যেগুলো হয়তো আমাদের কালচার বা আমার ধর্মের সঙ্গে যায় না। আমি একদম মুসলিম, সো কিছু থেরাপির কিছু পার্ট আছে যেগুলো যেমন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, উইচ ইজ ভেরি একটা খুব মানে ইম্পর্টেন্ট পার্ট হিপনোথেরাপির। আপনি যদি ওয়েবসাইট গুলোতে দেখেন ইন্ডিয়ান বা অন্যান্য কালচারে, ওরা কিন্তু ক্লিনিক্যাল হিপনোথেরাপির ভিতরে পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিটাকে অনেক প্রাধান্য দেয়, যেখানে মানে পুনর্জন্ম বা রিইনকার্নেশন নিয়ে ওনারা কাজ করেন, যেটা আমার চিন্তাধারার সঙ্গে আসলে ভাবে, অথবা আমাদের বিলিফের সঙ্গে, বিলিফ সিস্টেমকে সেটাই চ্যালেঞ্জ করে, এই জন্য আমি সেটা প্র্যাকটিস করি না। তো ওই একইভাবে আমি ছোট বাচ্চাদেরকেও হিপনোটাইজ করা যায়, যেমন অনেক বাচ্চারা বিছানা ভিজায় প্রতি রাতে, হ্যাঁ, বা অনেকে আছে চাইল্ড অ্যাবিউজ হয়েছে, হ্যাঁ, কিন্তু এখনো সে টিন এজ ক্রস করেনি। আমি ওই ধরনের ইস্যুস গুলোকে নর্মালি আমি
করি না আর কি। আচ্ছা কিন্তু আবার দেখা যায় যেমন অনেক টিনেজ কিংবা 24-25 বছরের যুবক যুবতী কিংবা 50-60-70 বয়সের যারা আছেন পূর্ণবয়স্ক মানুষ, তাদের জীবনেও অনেক ডিফিকাল্টিজ, অনেক লাইফস্টাইলে অনেক সমস্যা দেখা দেয় বিকজ অফ সাম চাইল্ড ট্রমা। তিনি হয়তো জানেন না যে তিনি অনেক ছোট বয়সে একটা ট্রমার শিকার হয়েছিলেন, যেটার ফলশ্রুতিতে উনি এখনো ভুগছেন। এই বয়সে, পরিণত বয়সে এসে উনি ভুগছেন। তো সেই ক্ষেত্রে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে রিগ্রেশন থেরাপি করি, উইচ ইজ আমি যদি আপনাকে যদি কিছু মনে না করেন, যে হ্যাঁ, যে আপনি হয়তো একজন তরুণ, একজন যুবক, আপনি এখন হয়তো বা ধরে নেন আপনার ছোটবেলায় আপনি অনেক ছোট ছিলেন, একটা বিড়াল আপনাকে কামড় দিয়েছিল, আপনার সেটা মনে নেই ঘটনাটা, আপনার মা বাবা পরিবারের কেউ জানে না, আপনি কোনো একটা ছোট্ট খেলার জায়গায় গিয়ে বিড়াল কামড়ে দিয়েছিল, আপনি ভয় পেয়েছিলেন। সেই ভয়টা যে আপনার মনে গেঁথে গেছেন, এইটা কিন্তু আপনিও জানেন না, আপনার পরিবারের কেউ জানে না। কিন্তু এখন আপনি কোনো বন্ধুর বাসায় গেলেন যারা বিড়াল পালে পোষে, তার বাসায় গেলে আপনি প্যানিক হয়ে যান, স্কেয়ার্ড হয়ে যান, আপনি ওই ঘরে বসতে চান না। বিড়ালকে দেখলেই আপনার এক ধরনের মানে ঘাম হতে থাকে, প্যানিক হওয়ার মতো একটা সিচুয়েশন হয়। হ্যাঁ, সেই সব ফোবিয়া, এই ধরনের ফোবিয়াকে কিন্তু হিপনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা যায়। এবং সেই ক্ষেত্রে আমরা তখন রিগ্রেশন থেরাপি করি, যে আপনার যেই বয়সটায় আপনি বিড়াল আপনাকে কামড়েছিল বা ভয় দেখিয়েছিল, আপনাকে আমি হিপনোথেরাপির মাধ্যমে, রিগ্রেশনের মাধ্যমে আপনাকে বর্তমান থেকে ডিসোসিয়েট করে পাস্টে নিয়ে যাব, ওই টাইমটায়, ওই বয়সটায়, এবং ওখানটায় গিয়ে আমরা ওই ইস্যুটাকে অ্যাড্রেস করব। আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ, তুমি বিড়াল ভয় পেয়েছো, মানে ও তোমাকে কিছু করবে না বা কিছু, বা ওই মেমোরিটাকে রিপ্লেস করব উইথ এ ভেরি গুড মেমোরি অফ ইয়োর লাইফ, যেটা আপনি আমার সঙ্গে হয়তো বা একটু আগেই শেয়ার করেছেন, যে আপনার ছোটবেলার একটা খুব মজার মেমোরি বলেন তো। হ্যাঁ, আপনি হয়তো আমার সঙ্গে ট্রান্সে যাওয়ার আগে শেয়ার করেছেন। আমি এই ভয়ঙ্কর মেমোরিটার জায়গায় ওই আনন্দের মেমোরিটাকে আমি রিপ্লেস করে দিব। আচ্ছা আচ্ছা। তারপর আপনাকে আমি আবার আমাদের যে ওয়ে আছে, সেই ওয়েতে আমি আপনাকে আবার বর্তমানে নিয়ে এসে ঘুম থেকে উঠিয়ে, আপনি উঠার পর আপনার হয়তো বা আর আগের মতন সেই ভয়টা বা ইয়েটা থাকবে না, আশা করি। এগুলো সবই আল্লাহর রহমত। আসলে আমরা আমাদের অজানাতে আসলে অনেক কিছু আছে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যে আসলে কিভাবে কাজ করে এবং অনেক বড় এবং অনেক ভাস্ট এটা। হ্যাঁ, এইটা মানুষের পক্ষে আসলে জানা, কিন্তু যতই বিজ্ঞানের উন্নতি আর উৎকর্ষ হোক, আসলে এটা জানার শেষ নেই। কিভাবে কাজ হয়, আমাকে যদি বলেন এটা কিভাবে কাজ হয়, আমি কিন্তু আসলে আপনাকে উত্তর দিতে পারবো না। বাট আই বিলিভ যে কাজ হয়, কারণ আমি দেখেছি আমার ট্রেনিং এর সময়, আমাদের ক্লাসের সময় বিভিন্ন এক্সাম্পল দেখেছি, বা আমি যখন ক্লায়েন্ট দেখি তাদের মধ্যে যে মানে পজিটিভ পরিবর্তনগুলো দেখি, সেটা আমাকে বিশ্বাস করিয়েছে যে ইট ওয়ার্কস। আপু, আমি যখন কাপল সেশন গুলো করি অথবা আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার গ্রুপে, মানে ফেসবুক পেজে অনেকগুলো প্রশ্ন আসে, এর মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে আকাশ ভাইয়া, আমার ওয়াইফ মনে হয় পরকীয়া করে, বা আমার গার্লফ্রেন্ড হয়তো কারোর সাথে টাইম পাস করতেছে, আমি আসলে বুঝতেছি, আমার কাছে মনে হচ্ছে, আমার ফিল হচ্ছে এটা হয়। এন্ড আপনার কাছে যদি এরকম কখনো কেউ নিয়ে আসে যে আপনি একটু তাকে হিপনোটাইজ করে দেখেন যে সে আসলে কারোর সাথে পরকীয়া করে কিনা, এটা কি করা পসিবল, বা এটাকে আদতে আপনারা ইথিক্যালি প্র্যাকটিস মনে করেন কিনা? আমার কাছে কি বয়ফ্রেন্ড এসে বলবে গার্লফ্রেন্ডকে করার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা করবো না। হ্যাঁ, গার্লফ্রেন্ড যদি এসে হেল্প চায় যে আমি কেন এরকম করছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা হয়তো বা এটা মানে সম্পূর্ণ একজনের কনসেন্টের নেয়ার মাধ্যমেই হিপনোথেরাপি করা হয়। আচ্ছা, হ্যাঁ, যে ইভেন যদি কোনো বাবা মা এসে বলে যে আমার এই 14 বছরের ছেলেটাকে হিপনোটাইজ করেন, আনটিল অ্যান্ড আনলেস ওই 14 বছরের ছেলেটা নিজে ইচ্ছা প্রকাশ করবে আমার কাছে হিপনোটাইজ হওয়ার জন্য, এবং কমপ্লিটলি আমার কাছে যতক্ষণ সে সারেন্ডার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি করব না। এটা আমাদের এথিক্যাল একটা লিমিটেশন দেয়া আছে, যে আমার ক্লায়েন্টকে উইলিং হতে হবে যে সে হিপনোথেরাপিতে আমার সঙ্গে পার্টিসিপেট করবে।
আচ্ছা, তার মানে বিষয়টা হলো যে যিনি হিপনোটাইজ হতে চাচ্ছেন তার শুধু তাকেই উইলিংনেস প্রয়োজন উইলিংনেস এবং তার এবং তার কনসেন্ট। কনসেন্ট নিয়ে। আচ্ছা আচ্ছা, তার মানে হুট করে যদি কেউ বলে যে আপনি করে দেন, এটা আমরা কখনোই করব না, না। আপনারা করবেন না, না, এটা আমাদের এথিক্যাল বাউন্ডারির বাইরে। সেম জিনিসটা আসলে আমরা সাইকোলজিস্টও করে থাকি, যে কেউ এসে বললো যে আমার ছেলেকে ভালো করে দেন বা আমার হাজবেন্ডকে ভালো করে দেন, সে পরকীয়া করে বা সে এটা করে, এটা তো আসলে করা পসিবল না। এখন যেই বয়ফ্রেন্ডটার কথা বলছিলেন যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে, আমি যদি এখন বলি তাহলে বয়ফ্রেন্ডটাকেই আসলে হিপনোটাইজ করা উচিত, যে সে তার মানে গার্লফ্রেন্ডকে সে মানুষ হিসেবে চিন্তাই করছে না, একটা বস্তু হিসেবে চিন্তা করে তাকে নিয়ে আসলো। ওয়েল আপু, আপনার কথাগুলো শুনে আমি যেটা বুঝতে পারলাম যে জোর করে হিপনোথেরাপি করা যায় না এবং ইথিক্যালি আপনি সেটা করবেন না। তো একটা মানুষ, লেটস আমি যদি আপনার কাছে আসি যে আপু আমি আসলে হিপনোটাইজ হতে চাই আমার লাইফে পার্টিকুলার কিছু প্রবলেম নিয়ে, সো আমি আসলে জানতে চাই আপনি কোন ধরনের ইস্যুস গুলো নিয়ে ডিল করে থাকেন হিপনোথেরাপি সেশনে, অ্যান্ড এডিশনালি একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে কতগুলো সেশন আপনি আসলে নিয়ে থাকেন। কারণ অ্যাজ এ সাইকোলজিস্ট আমি প্রথম যে প্রশ্নটা শুনি যে আকাশ ভাই কয়টা সেশন লাগবে, কয়টা সেশন করলে আমি ভালো হয়ে যাব, আমি ডিরেক্টলি উত্তর কখনোই দিই না যে এই কয়টা সেশন লাগবে, বাট অ্যাভারেজে বলি 4-5টা মান ডেফিনেটলি লাগবে। আপনি কয়টা সেশন নিয়ে থাকেন অ্যান্ড কাদেরকে আপনি ডিল করে থাকেন? আচ্ছা, আমি হলো বিভিন্ন সেক্টর, যেমন এংজাইটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, তারপরে রিল্যাক্সেশন থেরাপি যেটা নর্মাল সিম্পল, তারপরে যেটা আছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, যাদের ঘন ঘন টয়লেটে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাদের ট্রিটমেন্ট করি। তারপরে মেয়েদের যেমন পিরিয়ডের সময় পেইন হয়, সেই পেইন থেকে রিল্যাক্স পাওয়া। ওয়েট ম্যানেজমেন্ট, যদিও আমাকে দেখে মনে হচ্ছে না, আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করিনি। তো ওয়েট ম্যানেজমেন্ট, বিঞ্জ ইটিং, যে বারবার কেউ কেউ আছে বারবার কিছু একটা খেতে থাকতে হয়, এরকম একটা সিমটম আছে। ইনসমনিয়া, রাতের বেলা ঘুমের ডিস্টার্ব হয় সেটা। তারপরে কিছু কিছু আছে হাইপার টেনশনের পেশেন্টদেরকে বা ডায়াবেটিক পেশেন্টদেরকে যারা নিয়ম মানতে চান না, সেটা তাদেরকেও হেল্প করা যেতে পারে। এছাড়াও রিলেশনশিপ ইস্যুস কিছুটা। তারপরে এটা তো আসলে একটা ভাস্ট এরকম নির্দিষ্ট করে না, বলার নাই। কিন্তু আর থেরাপির সংখ্যা যেটা বলছিলেন সেটা ডিপেন্ড করে, ভ্যারি করে। যেমন স্মোকিং যারা ছাড়াতে চান, ধূমপানে আসক্ত, উনি মন প্রাণে চাইছেন যে উনি এটা থেকে মুক্ত হতে চান, স্মোকিং সেসেশনের কিন্তু থেরাপিটা একদিনের 3 ঘন্টার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা অবশ্য আমি করছি না এই মুহূর্তে। ওটা কিন্তু একদিন আসলেই চলে। আচ্ছা আচ্ছা, কাজ হলে একদিনেই হবে, না হলে নাই। ওকে। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে যেমন ফোবিয়া, ভয় পাওয়া, বা পারফরমেন্স এংজাইটি, এরকম এই ধরনের কিছু কিছু আছে যে একটু সময় লাগে, কারণ ওটা হিপনো ডিসেনসিটাইজেশন বলে, আস্তে 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 ভয়টাকে কমাতে হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন আছে যে ডিসোসিয়েটিভ টেকনিক আমরা করি, যেমন বেরিয়াভমেন্ট, আপনার খুব প্রিয়জনকে আপনি হারিয়েছেন, সেটার পরে পরবর্তী আপনার উপরে যেই একটা সিচুয়েশন চলে আসলো, আপনি কিছুতেই কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না, ভীষণ মানে সেন্স অফ লস, গ্রিফ, হ্যাঁ, ওইগুলোকে হিপনোথেরাপি দিয়ে আমি চেষ্টা করি আর কি। আর সেশনের সংখ্যাটা ভ্যারি করে, মানুষে ভ্যারি করে, এবং সিমটম গুলোতেও ভ্যারি করে। তো ওই 4টা-5টা গড়ে মোটামুটি এভারেজ যদি আমি ধরি 4টা-5টা সেশন লাগেই আর কি। আপু, আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, যে একটা 15 বছর ছেলেকে তার প্যারেন্টস নিয়ে আসছেন, সেশনের পর বাবা মা জিজ্ঞাসা করছেন যে আমি যে আমার বাচ্চাটাকে এত অল্প বয়সে নিয়ে আসলাম, ওর কি পরে কোনো সমস্যা হবে কিনা, নিজেকে সে পাগল মনে করবে কিনা, যে আমি সাইকোলজিস্টের কাছে আসছি। এখন আমার জানতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে, হিপনোথেরাপি করার পর কোনো সাইড এফেক্ট থাকে কিনা, বা কোনো মানুষ মনে করে কিনা যে আমি হিপনোথেরাপিস্টের কাছে গিয়েছি অথবা ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্টের কাছে গিয়েছি, আমি কি পরবর্তীতে কি তার কন্ট্রোলেই সারা জীবন চলবো কিনা, এমন কোনো সাইড এফেক্ট আছে? এরকম কোনো সাইড এফেক্ট নাই। আচ্ছা, ক্লিনিক্যাল হিপনোথেরাপি খুব মানে সেফ একটা প্র্যাকটিস। আচ্ছা, ইভেন যে কেউ নিজেই নিজেকে কিন্তু হিপনোসিস করতে পারে, দ্যাটস মিন সেলফ হিপনোসিস। আচ্ছা আচ্ছা, আর আমার কাছে এসে চাইলে সেলফ হিপনোসিসটা শিখেও যেতে পারে। হ্যাঁ, তো সেলফ হিপনোসিস করে, ইভেন আমি যেমন আজকে এখানে আসার আগে আমি কিন্তু আমাকে সেলফ হিপনোসিস করেছি। ওকে, হ্যাঁ, যে পথে আমার যেতে কোনো অসুবিধা হবে না, আমি সময় মতো পৌঁছে যাব, আমার ইন্টারভিউটা আজকে আকাশের সঙ্গে খুব ভালো হবে। তারপর যারা দেখবেন ওনারা হিপনোথেরাপি সম্পর্কে খুব জানতে পারবেন নতুন করে।
হ্যাঁ, তো এই যে পজিটিভ ভাবনাগুলো আমি আমাকে হিপনোসিস করে আমি ঘর থেকে বের হয়েছি। আচ্ছা আচ্ছা এবং এটা কি করেছে, আমাকে একটা কনফিডেন্স দিয়েছে আচ্ছা আপনার সামনে বসার জন্য। Okay. আপনার সঙ্গে এই যে চোখে চোখ রেখে আমি কথা বলছি, এই স্ট্রেংথটা আমাকে হিপনোসিস আমাকে দিয়েছে, এই স্ট্রেংথ। হ্যাঁ, যেটা হলো যে পারফরমেন্স কনসিয়াসনেস। হ্যাঁ, যে আমি কি ভালো করে কথা বলতে পারবো সবার সামনে, আমাকে কি দেখতে ভালো দেখাবে, আমার সামনে যিনি বসা থাকবেন উনি কি আমাকে পছন্দ করবেন, নাকি আমাকে দেখলে উনি আমার পজিটিভ ভাইব পাবেন না। আচ্ছা আচ্ছা এই যে আমাদের সবার ভিতরে কিন্তু এই আশঙ্কা আছে, হোক সে নেতা, হোক সে অভিনেতা, হোক সে রেডিও জকি, হোক সে টিভি পারফর্মার আর প্লেয়ার, যারা ফুটবল মাঠে খেলতে নামছেন, কিন্তু সবাই কিন্তু একটা প্রেশার নিয়ে নামেন যে লোকে আমাকে দেখছে, আমি কি পারবো কিনা। হ্যাঁ, এই যে আমি পারবো, আমি পারি, হ্যাঁ, এই স্ট্রেংথটা কিন্তু সেলফ হিপনোসিস থেকে আসে। এবং এটাই এই জন্য বলছিলাম, এই যে জেন জেড যারা, তারা কিন্তু হিপনোথেরাপিটা শিখে নিতে পারে। সেলফ হিপনোসিস তাদের পড়ালেখা, কাজকর্মে, একাগ্রতা, সবকিছুতে মনোযোগ দেয়া, হ্যাঁ, কনসেন্ট্রেটেড একটা ইয়ে করা, যে কোনো কাজে সুন্দর সূক্ষ্মভাবে কিছু করতে যাওয়া, প্রপারলি গাড়ি ড্রাইভ করা, হ্যাঁ, যারা যে রাস্তায় ট্রাফিক ডিউটি করছে প্রপারলি ডিউটি করা, কশাস থাকা। আমি আছি, আমার এক্সিস্টেন্সটাকে আমি ফিল করব প্রতি মুহূর্তে, আই এম অ্যালাইভ, আই এম ডুইং সামথিং গুড ফর আদার্স। এই যে ফিলটা, এটা কিন্তু সেলফ হিপনোসিস থেকে আসতে পারে। আচ্ছা হ্যাঁ, শুধুমাত্র রোগ হলে, অসুস্থতা হলে, আমি পাগল হয়ে গেলে, আমার এংজাইটি হলে তাইলেই আমি শুধু হিপনোসিস করব, নট দ্যাট। তার আমি মানে প্রতিদিন, professional হ্যাঁ, development. প্রতিদিনই চাইলে আমি সেলফ হিপনোসিস করতে পারি, যেটাকে আমরা এই যে মেডিটেশন যারা করে, এনএলপি, যোগা করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, মানে আমরা সবার উদ্দেশ্য কিন্তু আমাদের এক, বেটার লিভিং, আচ্ছা বেটার লাইফস্টাইল, কমফোর্টেবল লিভিং, হ্যাঁ, বা আশেপাশে যাই ঘটছে তার ভিতরে নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজের ভিতর থেকেই কিন্তু সব পরিবর্তন। আর এই যে আমি আছি, আমার এক্সিস্টেন্সটা, আমি আর আপনি বসে আছি, আমি যদি এই মুহূর্তে জাস্ট আমার চোখটাকে এরকম বন্ধ করি, আমি তাহলে এখন কোথায়? আপনি চোখটা বন্ধ করেন আর চিন্তা করেন আপনি এখন কোথায় আছেন, আমি যেখানে থাকতে চাই সেখানেই আছেন। এই যে বোধটা আপনার ভিতরে এসছে, হ্যাঁ, যে আমি আছি, এই যে আমার এক্সিস্টেন্স, আমি আছি এখানে, এই বোধটাই হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে আমরা এই বোধটা আসছে, এই জায়গাটাকেই আমরা অ্যাড্রেস করি হিপনোথেরাপিতে। তো শুধুমাত্র অসুস্থ হলেই যে হিপনোথেরাপি করতে হবে না, একটু শান্ত করা, ধীর করা, একাগ্রতা জাগ্রত করা নিজের ভিতরে, আমার নিজের এক্সিস্টেন্সটাকে ফিল করা, যে আমি চাইলে একটা পরিবর্তন আনতে পারি, একটা পজিটিভ পরিবর্তন, হোক সেটা আমার পরিবারে, হোক আমার বন্ধুদের মাঝে, হোক আমার দেশের জন্য, পজিটিভলি কিন্তু একটা পরিবর্তন আনতে পারি। বাট এটা আসতে হবে কোথা থেকে? সেলফ। কোথা থেকে? হার্ট না ব্রেন? এই কোশ্চেনটা আসলে আমি অডিয়েন্সকে করতে আপনার চাই। মনটা কোথায়? এই কোশ্চেনটা অডিয়েন্সকে আসলে করা দরকার, যে কোথা থেকে করতে চাই, ব্রেন থেকে নাকি হার্ট থেকে। সাইকিয়াট্রিস্টরা বলবে আপনি ব্রেন থেকে করছেন, এক্স্যাক্টলি। সাইকোলজিস্টরাও বলবে ব্রেন থেকেও করছেন, বাট এখানে হার্টও কিছুটা আছে, যেহেতু ইমোশনের একটা ব্যাপার। আর ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট হিসেবে আমি বলবো আপনি আপনার অবচেতন মন থেকে করছেন, সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড থেকে, যেটা চোখে দেখা যায় না। এটা বিলিভ করতে হয়, ট্রাস্ট করতে হয়, সারেন্ডার করতে হয়। আপু লাস্ট একটা কোশ্চেন করতে চাই, যারা এথিয়েস্ট অথবা যারা এগনস্টিক, তারা তো আসলে কোনো কিছু বিশ্বাস করছে না, স্রষ্টা হোক বা যে কোনো বিষয় হোক, তাদের ক্ষেত্রে কি হিপনোথেরাপি কাজ করবে কিনা? এক্স্যাক্টলি। তারা তো নিজেকে বিশ্বাস করে, আচ্ছা। তারা নিজের এক্সিস্টেন্সকে বিশ্বাস করে, তাহলে তারা নিজের এক্সিস্টেন্সকে যে বিশ্বাস করে সে কাজ করবে, তার জন্য অবশ্যই এটা কাজ করবে। তার ভিতরে যে আমিত্বটা, সেই আমিত্বর বোধটাই তো আসছে তার সাবকনশিয়াস মাইন্ড থেকে। তো আমরা কোনো মানুষ তো সাবকনশিয়াস মাইন্ডের বাইরে না, ঊর্ধ্বেও না, ভেতরে এক্সিস্ট করছে। কি আমি মুসলিম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, খ্রিস্টান, আমি এথিস্ট, ধর্ম এখানে কোনো বিষয়ই না। হ্যাঁ, যেটা আমি বলেছি, মুসলিম হিসাবে আমরা কিছু কিছু প্র্যাকটিসকে আমি কনসিয়াসলি আমি এড়িয়ে যাই, যেটা হয়তো আমার বিলিফ সিস্টেমকে কন্ট্রাডিক্ট করে, আমি উইলিংলি এড়িয়ে যাই বিকজ অফ মাই ফিলিংস, মাই
সাবকনশিয়াস মাইন্ড যেটা আমাকে গাইড করে আমাকে যেভাবে। হ্যাঁ, তো এখানে আসলে ধর্ম কোনো ইস্যু না। আচ্ছা, লাস্টলি আরেকটা কোয়েশ্চেন করবো, এটা আমাদের আজকের জন্য শেষ প্রশ্ন। আমরা সাইকোলজিস্টরা কিন্তু নিজেদের সারাউন্ডিংসে, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, তাদেরকে কাউন্সিলিং করাতে পারি না। সেম গোজ উইথ মি। ওকে। আমি আমার খুব চেনা জানা কাছের বন্ধুকে আমি যেমন করব না, তারাও কিন্তু আমার কাছে এসে হিপনোটাইজড হবে না, হাসবে, মুচকি হাসবে, হ্যাঁ তুমি কি বলছো, কি করছো, লাইক মিল্টন মডেলের কথাগুলো বললে একটু হাসি পাবে। হ্যাঁ ওরকমই আর কি। যে এখন যেমন আমার সঙ্গে আপনার যদি আজকে প্রথম পরিচয় হয়ে থাকে, আমরা অলরেডি কিন্তু আমরা ঘন্টাখানেক কথা বলে ফেলেছি। হ্যাঁ, তো হয়তোবা আমি এখন ট্রাই করলে আপনাকে আমি কিছুটা হয়তোবা একটা এক্সপিরিয়েন্স দিতে পারি, বাট সেটা হলো যে এটা কাজ করবে কিন্তু আসলে 1-to-1 ক্লিনিক্যাল সেট আপে। আর যেটা শোম্যানরা করে, যেটা ম্যাজিক দেখায় এরকম করে ঘুম পাড়ায়, হ্যাঁ, তারা তো স্টেজে এসে করে এবং অনেক অনেক মানুষ কিন্তু ঘুমিয়ে পড়ে সামনে। দেখেছেন না এরকম শো? দেখেছেন তো? হ্যাঁ, সেটা কিন্তু কমপ্লিটলি শোম্যানশিপ। আমার এটা কিন্তু শোম্যানশিপ না, এটা 1-to-1 জাস্ট একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি বলবো যে সবারই লাইফ টাইমে একবার এক্সপিরিয়েন্স করা দরকার। আমিও কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স করার পরেই কিন্তু আমি এই সাবজেক্টটাতে যেতে আগ্রহী হয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই নিজেকে জানার চেষ্টা করুন, নিজের মনের ভিতর যে আরেকটা মন আছে সেটাকে যদি আমরা শান্ত আর গুছানো রাখতে পারি, তাহলে আমাদের বাইরের সবটা জায়গা কিন্তু গুছানো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে সময় দেওয়ার জন্য। আর যারা কিনা ভিডিওটা ফেসবুকে দেখছেন, ডেফিনেটলি আমাদের পেজটি ফলো করতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, দেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং ক্লিনিক্যাল হিপনোথেরাপি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। নেক্সট সেশনে হয়তো আমরা আবার ডিসকাশন করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।